এইচএসসি 26 আমি তোমাকে ফিজিক্স সেকেন্ড পার্টে টোটাল 50টা সিকিউ দিব। ইনশাল্লাহ এই 50টা সিকিউ তুমি যদি ভালোভাবে সলভ করে যাইতে পারো তাইলে পরীক্ষাতে ইজি বিজি ভাবে সিকিউতে 50-এ 50 মার্কই উঠাইতে পারবা। জাস্ট তোমাকে এই গ্যারান্টিটা আমি দিচ্ছি, তোমাকে আমি যে 50টা সিকিউ দিচ্ছি এই 50টা সিকিউ খুবই ভালো করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষাতে তুমি ফিজিক্স সেকেন্ড পার্টে 50-এ 50 উঠাইতে পারবা ইনশাল্লাহ। তাহলে চলো আমরা দেখে নেই কোন কোন সিকিউ গুলা তুমি পড়বা। কেমন, আমি তোমাকে জাস্ট এই পিডিএফটা দেওয়া থাকবে আমাদের পিন কমেন্টে, এই পিডিএফ এর লিংকটা দেওয়া থাকবে, পিডিএফটা ডাউনলোড করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। এবং তুমি যদি জাস্ট আমার এই পিডিএফটাতে জাস্ট প্রশ্নগুলা দেওয়া আছে, সিকিউ গুলা দেওয়া আছে, কেমন, তুমি যদি এগুলোর সলভ চাও তাহলে সলভও পেয়ে যাবা। ওকে, দেখো প্রথমেই দেখো যে আমরা তাপগতিবিদ্যা থেকে দেখবো। তাপগতিবিদ্যা থেকে প্রথমে তোমার যেই টাইপটা পড়তে হবে সেটা হচ্ছে সিপির মান বের করা, সিভির মান বের করা বা অভ্যন্তরীণ শক্তি বের করা। সো প্রথমে আমাদের একটা কার্নো ইঞ্জিনের তাপমাত্রা দেওয়া আছে, গামার মান দেওয়া আছে, প্রশ্নে বলা হচ্ছে উপরিক্ত গ্যাসের ক্ষেত্রে সিপির মানটা বের করো। কার মান বের করতে হবে? সিপির মান বের করতে হবে। কেমন, সো কেমনে সলিউশন করবা এসব ডিটেইলস আমি বলতে যাচ্ছি না, খুবই শর্টলি একদম টু দা পয়েন্ট আকারে কি কি পড়বা এটাকে তোমাকে আমি দেখাই দিচ্ছি। তোমার কাজ হবে এই ভিডিওটা দেখার পরে পিডিএফটা নিয়ে নিজে নিজে বসে সলভ করা। ওকে, আর নিজে যদি সলভ করতে না পারো বা প্রবলেম হয় এটার সলিউশন ক্লাস আমাদের চ্যানেলে দেখবা। এইটার চেয়েও আসলে তোমার সেকেন্ড পার্টের জন্য যা যা প্রয়োজন সকল সিকিউ এর আমরা একটা ম্যারাথন দিয়ে ফেলছি। ওই ম্যারাথন যদি করো তাহলে নিজে নিজে এই সবগুলা সিকিউ সলভ করতে পারবা। এবং এই সিকিউ গুলাই ওই ক্লাসগুলোতে সলভ করানো হয়েছে। কেমন, এর চেয়ে আরো বেশি কিছু করানো হয়েছে, তবে ওইগুলা করলে এগুলো ইজি বিজি ভাবে পারবা। কেমন, পরের কোশ্চেনে বলা হচ্ছে যে অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে হবে, মানে ডিইউ এর মান। প্রথম কোশ্চেন এইটা অনেকে আমরা পড়ি না তাপগতিবিদ্যা থেকে, যে অভ্যন্তরীণ শক্তি বের করা ডিইউ বা আমাদের সিপির মান এবং সিভির মান, এই টপিকসটা অনেকেই বাদ দেয় বা পড়ি না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে ইদানিং, সেই টপিকসটা পড়ে যাইতে হবে। দেখো বরিশাল বোর্ড 25-এ আসছিল। কেমন, এই জন্য এটা পড়ে যাইতে হবে। তো সিপির মান, সিভির মান এবং অভ্যন্তরীণ শক্তি বের করা খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে। এই যে দেখো এই মাত্র বলা হচ্ছে বিসি পথে অভ্যন্তরীণ শক্তি বের করা, মানে যে বিসি পথে এই পথে অভ্যন্তরীণ শক্তির মান তোমার বের করতে হবে। এবং তাপগতিবিদ্যার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস যে তোমার গ্রাফ রিলেটেড, গ্রাফ থেকে তোমার কাজ বের করতে হবে, গ্রাফ থেকে কাজ বের করতে হয়। এই যে দেখো এই প্রশ্নে বলা হচ্ছে যে এই যে সিএ এবং এবি পথে মোট কাজের পরিমাণ কত সেটা বের করো। তো গ্রাফ থেকে কাজ বের করা এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যায়। কেমন, এই কোশ্চেনে দেখো এখানেও গ্রাফ সেম ভাবে বলা হচ্ছে ওয়ে বরাবর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা আমরা আগেই দেখে আসলাম, অভ্যন্তরীণ শক্তি সিপি এবং সিভি, এই টাইপটা গুরুত্বপূর্ণ, এটা গ্রাফের সাথে লাগাই দেয়। এবং ঘ নাম্বারে এবি, এই যে এবি রেখা এবং বলা হচ্ছে বিসি অংশের কাজ তুমি বের করবে। এই যে এবি এবং বিসি গ্রাফ থেকে কাজ নির্ণয়, প্রত্যেকটা সমষ্ণ, সমচাপ নাকি রুদ্ধতাপীয় সেইটা বুঝে সেই অনুযায়ী আমাদের কাজ বের করতে হবে। পরেরটা যে উদ্দীপক, এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। কেমন, এই গ্রাফ থেকে কাজ নির্ণয় এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। যেগুলা এই স্লাইডে দেওয়া আছে সেগুলো তো সলভ করতেই হবে, পাশাপাশি এর বাহিরে তোমার এক্সট্রা করে টাইম পাইলে করতে পারো, অথবা না চাইলে করার প্রয়োজন নয়। তবে স্লাইডে যেগুলো দেওয়া আছে এগুলো মিনিমাম 2 থেকে 3 বার সলভ করবা। কেমন, আমাদের যেহেতু সলভ ক্লাস দেওয়া আছে, তুমি যদি মনে করো জাস্ট ক্লাস করব, ক্লাস করে বুঝতেছো, তাইলে ইফেক্টিভ হবে না। ক্লাসে সবকিছুই বুঝবা কিন্তু ক্লাস করলে শুধু হবে না, ক্লাস করার পর বোঝার পর নিজে নিজে 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে, নাইলে পরীক্ষার মধ্যে গিয়ে ধরতে পারবা না। ওকে, তাহলে দেখো যে এই যে এবি এবং বিসি পথে কৃতকাজ বের করতে হবে। কৃতকাজ বের করা এই টাইপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের গ্রাফ থেকে তাপগতিবিদ্যা। পরের স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা একটু আগেই বলে দিচ্ছি সেইটা। এবার তোমার স্থির চাপ সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য কাজ বের করা। হঠাৎ করে সংঘটিত হইলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ধীরে ধীরে হইলে আমাদের কি সমষ্ণ প্রক্রিয়া, আর চাপস্থির থাকলে সমচাপ প্রক্রিয়া। এই 3টা প্রক্রিয়ার জন্য কাজের পরিমাণ বের করা এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার, এসে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার চূড়ান্ত চাপ বের করতে হবে, পি এর মান বের করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার 3টা সূত্র আছে আমরা জানি, ওই সূত্রগুলোর সাহায্যে আমরা চাপ বের করতে হবে। পরের কোশ্চেনে শিক্ষকের মন্তব্য যথার্থ ছিল কিনা, শিক্ষক কি বলছে এখানে, যে কই দেখো তো শিক্ষক এখানে কি বলছে, যে পরীক্ষা সম্পন্ন করার এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আয়তন দ্বিগুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। মানে আয়তন দ্বিগুণ করতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কাজ হবে সমষ্ণ প্রক্রিয়ার কাজের চেয়ে সেটা বেশি হবে, এটা বের করতে বলছে। মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ বের করবা, সমষ্ণ প্রক্রিয়ার কাজ বের করবা, তাইলেই শেষ।
বুঝছো? অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়া, সমষ্ণয় প্রক্রিয়া, কাজ, এই কাজ নির্ণয়টা এই অধ্যায় থেকে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেম ভাবে পরেরটাও কাজ নির্ণয়। ক্লিয়ার? তাহলে এই টাইপটাও দেখবা, এই টাইপটাও দেখবা। এই যে এই সম্পূর্ণ গ্রাফ থেকে গ্রাফের সম্পূর্ণ কাজ বের করতে বলা হচ্ছে। এবি পথের কাজ কত, বিসি পথের কাজ কত, সিডি পথের কাজ এবং ডিএ পথের কাজ, সম্পূর্ণ গ্রাফের কাজ নেন। সামিরের মোট প্রয়োজনীয় তাপ কত বের করতে হবে। যে একটা সিস্টেমে মনে করো দেওয়া আছে 1 কেজি বরফকে -10 ডিগ্রি থেকে তুমি 30 ডিগ্রি পানিতে রূপান্তর করলা, তাহলে কি পরিমাণে তাপ গ্রহণ হবে, বা এখানে তোমার এনট্রপির পরিবর্তন কত। -5-এর বরফকে তুমি 100 ডিগ্রি বাষ্পে রূপান্তর করতে তোমার এনট্রপির পরিবর্তন মোট কত হবে সেটা বের করা, এবং দহিত বা বর্জিত তাপ। এই টাইপটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আশা করি বুঝছি। এরপরে আমাদের কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, এটা ঘ নাম্বারে সাধারণত আসে। ঘ নাম্বারে বলা হচ্ছে তাপ ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশ্লেষণ করো। পরের কোশ্চেন এখানে আর একটা দেওয়া আছে কি, আচ্ছা এইটাই তাপ ইঞ্জিনটা, এটাই জাস্ট ঘ নাম্বারে সাধারণত কর্মদক্ষতা আসে, ঘ নাম্বারে একটু কনসেপচুয়াল আসে। ওকে, এরপরে এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ইঞ্জিন তার গৃহীত তাপের 1/6 অংশকে কাজে রূপান্তর করে। কেমন? এই ম্যাথটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে উৎস এবং গ্রাহকের তাপমাত্রা কত, মানে T1 এবং T2 এর মান বের করতে বলছে। ঘ নম্বরে বলতেছে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য উৎসের তাপমাত্রা তোমার সমপরিমাণ বাড়ানো বেটার নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো বেটার, বিশ্লেষণ করে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদ্দীপকের প্রথমে ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ বের করতে বলছে। পরেরটা, উদ্দীপকে কার্নো ইঞ্জিন দুটির মধ্যে কোনটি বেশি কার্যক্ষম হবে জ্ঞান্তিকভাবে যাচাই করো, মানে কোনটার কর্মদক্ষতা বেশি, প্রশ্নে দেওয়া আছে। ওকে, এগুলো খুবই সিম্পল। তারপর গ্রাফ থেকে এই আমাদের কার্নো ইঞ্জিন থেকে বলতে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, তোমার তাপমাত্রা দেওয়া থাকবে, কর্মদক্ষতা বের করতে বলবে, অথবা গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ থেকে তোমার বলবে যে একটা স্টেপের তোমার পির মান বের করো, চাপ বের করো। আয়তন দেওয়া থাকে, তোমাকে কোন একটা স্টেপের এই পিটুর মান বের করতে বলতে পারে, অথবা বলতে পারে তুমি যে এই যে এবি পথে কাজ বের করো, বা সম্পূর্ণ চক্রের মোট কাজের পরিমাণ 0 এটা ব্যাখ্যা করো। বুঝলাম? এই টাইপটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রাফ থেকে। অথবা তোমার এইটাও দেওয়া যাইতে পারে, এমনও দিতে পারে যে তোমাকে বলা হচ্ছে দেখো যে এই কোশ্চিনে এটার ঘ নাম্বারে চক্রের প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন কত, মানে এবি ধাপে এন্ট্রপির পরিবর্তন কত, বিসি তে কত, সিডি তে কত, ডিএ তে কত। তুমি জানো এবি সমষ্ণয় প্রক্রিয়া, সমষ্ণয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাই না? সো Q1/T1 এখানে আমাদের এন্ট্রপির পরিবর্তন। বিসি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় 0, তাই বিসি পথে এন্ট্রপি 0। সেম ভাবে যে সিডি পথে এন্ট্রপি সমষ্ণয় প্রক্রিয়া, Q2/T2 দ্বারা বের করবা, ডি এর পথে রুদ্ধতাপীয়, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি 0। তো সবগুলো যোগ করে দিবা, তাহলে মোট এন্ট্রপি পাবা। বুঝলাম? তাহলে টোটাল তোমাকে 12টা সিকিউ দিলাম, 12টা টাইপের সিকিউ। 12টা সিকিউ মানে কিন্তু 12টা টাইপের সিকিউ, এই 12টা টাইপ করে যাবা, ইনশাল্লাহ এর বাইরে কোশ্চেন হওয়া সম্ভব না। একদম হুবহু যদি কমন আসে এটা তোমার লাভ, তবে এই টাইপগুলোর বাইরে আসবে না। হুবহু তো সিকিউ কখনো কমন আসা সম্ভব না, তবে এই টাইপগুলোর বাইরে আসা সম্ভব না। টাইপ মানে কি, তোমাকে এখানে মান দেওয়া আছে T1 1200, পরীক্ষা হয়তো থাকবে 200। এখানে তোমার সম্পূর্ণ পথে এন্ট্রপি বের করতে বলতেছে, পরীক্ষা হয়তো জাস্ট একটা পথের বললে এবি পথের এন্ট্রপি বের করো, এমন। সো এই জন্য খুব ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে, যাতে পরীক্ষায় গিয়ে একটু ঘুরে পেঁচাই দিলে তুমি ধরতে পারো, কেমন? তবে এই গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমার এই টাইপগুলোর বাহিরে কোশ্চেন হবে না। সাধারণত এই টাইপগুলোর বাহিরে কোনো কোশ্চেন তুমি যেখানে যাও না কেন খুঁজে পাবা না। এবার আসো স্থির তৈরি। স্থির তৈরির প্রথম কোশ্চেন যে তুমি দুটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যবর্তী বল বের করতে বলছে, খুবই সিম্পল কথা। এরপরে বলতেছে এ এবং বি এর মাঝখানে সি বিন্দু কোথায় রাখলে লব্ধি বল 0 হবে। সি বিন্দু কোথায় রাখলে লব্ধি বল 0 হবে, বা দুটা চার্জ দেওয়া থাকবে, এদের কোথায় প্রাবল্য 0 হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। সমধর্মী চার্জের প্রাবল্য বা লব্ধি তাদের মাঝখানে হয়, কিন্তু বিপরীত ধর্মী চার্জের প্রাবল্য বা লব্ধি কি হয়, ছোট চার্জ থেকে x মিটার বাইরে হয়। খেয়াল রাখবা, এই টাইপটা যদি কোশ্চেন সহজ হয় তাহলে এখান থেকে হবে, সাধারণত হয় না, তবে কোশ্চেন সহজ হলে এখান থেকে হবে। যেটা বললাম সেই রিলেটেডই এখানে সিকিউ দেওয়া আছে, কেমন? এই যে প্রথম ক্ষেত্রে দুইটা চার্জ দেওয়া আছে, আকর্ষক বলের মান। এবার বলা হচ্ছে যে ঘ নাম্বারে দুইটা চার্জকে তুমি যদি দুইটা চার্জ দুই জায়গায় ছিল একত্র করে আবার যদি আগের অবস্থায় নিয়ে যাও, তবে তাদের মধ্যে আকর্ষণ বলের মান কত, মানে দুইটা চার্জকে একত্র করলে তারা চার্জের আদান প্রদান করবে, এরপরে বলের মান কত সেটা বের করতে হবে। এই টাইপটাও ভালো করে দেখতে হবে, কেমন? এরপরে পি বিন্দুতে বিভব কত, এরকম কোন ত্রিভুজ দেওয়া থাকবে, বা তোমার এরকম বর্গ দেওয়া থাকবে, থাকার পরে বলা হবে হয়তো বা কেন্দ্রতে তোমার বিভব বের করো, বা কোনো একটা প্রান্তে বিভব বের করো, বা কোনো একটা প্রান্তে প্রাবল্য বের করো। সো বর্গ বা আমাদের ত্রিভুজের কোন একটা প্রান্তে আমাদের বিভব এবং প্রাবল্য, এইটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা 100%।
এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন, যে কোনো একটা বিন্দুতে প্রাবল্য বা বিভব বের করা। তো এই টাইপটা খুবই ভালো করে দেখবে। এখানে পি বিন্দুতে বলতেছে বিভব বের করো, এখানে পি বিন্দুতে একটা বিন্দুকে বা একটা বস্তুকে তুমি ঝুলিয়ে রাখতে পারবা কিনা এটা বের করতে হবে। তো এই টাইপটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই সিকিউরিটি ভালো করে দেখবা। সেম যে বর্গের একটা বিন্দুতে বিভব বের করতে বলা হচ্ছে, বর্গের ডি বিন্দুতে প্রাবল্য, একটা বিন্দুতে বিভব এবং ওই বিন্দুতে আবার প্রাবল্য বের করতে বলা হচ্ছে। কেমন, দ্বিতীয় ক্ষেত্রে রক্ষিত বস্তুটি কোন দিকে গতিশীল হবে, যে তুমি একটা একটা এটা কি দেওয়া আছে একটা বলতে, এটা একটা আমাদের বর্গ দেওয়া আছে, বর্গের একটা বিন্দুতে তুমি কি করতে চাচ্ছ, বর্গের একটা বিন্দুতে বা বর্গের কেন্দ্রে, দেখো প্রশ্নে কি বলা হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে এইচ বিন্দুতে +1 কুলম্বের চার্জ একটা হালকা বস্তু স্থাপন করা হইল। এইচটা কি, বর্গের একটা প্রান্ত। কেমন, বর্গের একটা প্রান্ত, এখানে তুমি যে +1 কুলম্বের চার্জ স্থাপন করো, তাহলে প্রশ্নে বলা হচ্ছে +1 কুলম্বের চার্জ কোন দিকে যাবে, মানে লব্ধি প্রাবল্য বের করতে হবে। বুঝছো, আগের মতো জাস্ট একটু চেহারা ভিন্ন, এইটুকু। তো এই ম্যাথে কি বলতেছে, যে কোনো চার্জকে ডি বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কাজের পরিমাণ কত, মানে তুমি একটা চার্জকে মনে করো, এবার এটা ডি বিন্দু, এটা মনে করো পি বিন্দু, ডি থেকে পি তে আনতে তোমার কাজ কত হবে সেটা বের করতে হবে। তার মানে ডি বিন্দুর বিভব এবং পি বিন্দুর বিভব W = V আমরা জানি, তাই না? এরপরে আসে উদ্দীপকের ধারকত্ব নির্ণয় করতে খুবই সহজ, ডিরেক্ট সূত্র বের করা। তারপরে বলা হচ্ছে এই টাইপটা একটু গুরুত্বপূর্ণ, এইটা ঘ নাম্বারটা গুরুত্বপূর্ণ, যে একটা চার্জকে তুমি এম থেকে যদি এনে নিয়ে যাও, তবে বলা হচ্ছে যে তোমার কাজ কত হবে সেটা বের করো। 1+2 কুলম্ব চার্জকে এম থেকে নিয়ে যাইতে তোমার কাজ কত হবে সেটা বের করো। এটা গুরুত্বপূর্ণ। ধারকের পাতের ক্ষেত্রফল, একদম ডিরেক্ট সূত্র ফালানো। ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা, ধারকত্ব বৃদ্ধির জন্য এর মাঝখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা বস্তু রাখছিল, তো যার ফলে বলা হচ্ছিল যে এই কৌশলটা সঠিক কিনা ব্যাখ্যা করে, এটা দেখবা, এটা একটু এক্সেপশন এবং গুরুত্বপূর্ণ। কেমন, ওকে ফাইন। এবার দুইটা গোলককে তুমি যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তাহলে গোলক দ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণ তুলনামূলক বিশ্লেষণ করো। যে দুইটা চার্জকে তুমি যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তবে তারা চার্জের আদান প্রদান করবে, করার পর প্রথমটার চার্জ কত, দ্বিতীয়টার চার্জ কত হবে বের করবা, এটাও গুরুত্বপূর্ণ। বুঝলাম, আশা করি বুঝছি। এবার ধারকত্ব নির্ণয়, যে আমাদের সমবায় থাকবে সেগুলো থেকে আমাদের চিত্রটিতে ধারকত্ব নির্ণয় করতে হবে। এই যে দেওয়া আছে, এই দুটা চিত্র দেওয়া আছে, প্রথমটা বলা হচ্ছে 1 নম্বর চিত্রের তুল্য ধারকত্ব বের করো, খুবই সহজ, এক লাইনও লাগবে না তোমার। বর্তনীর তুল্য ধারকত্ব বের করো, সেম একদম খুবই ইজি বিজি, বর্তনী দেওয়া থাকবে সেগুলো তুল্য ধারকত্ব। কেমন, এই টাইপটা কিন্তু খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ স্থির তড়িতের জন্য। স্থির তড়িতের জন্য মূলত ওই যে আমাদের ত্রিভুজ বা আমাদের বর্গের কোন বিন্দুতে প্রাবল্য এবং বিভব নির্ণয়, এখান থেকে কোশ্চেন আসে, অথবা এখান থেকে না আসলে আমাদের সমবায় থেকে আসবে, ধারকের সমবায়। ধারকের সমবায়টা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। কেমন, খুবই বেশি গুরুত্বপূর্ণ। সঞ্চিত শক্তি, ধারকের এই বলতেছে এই সমবায় থেকে তুমি সর্বোচ্চ শক্তি পাবা কিনা ব্যাখ্যা করে, এবং এর চেয়ে ধারক থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই টাইপটা। চিত্র একে C3 ধারকের পাদ্যের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতেছে। আচ্ছা, এটা না, পাদ্যের মধ্যবর্তী দূরত্ব জাস্ট সূত্র C=ε0A/d, যা ডিরেক্ট সূত্র, এইটা না। পরেরটা তোমাকে বলা হবে কি, দেখো এই ম্যাথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কোনটা তোমাকে নির্দিষ্ট একটা ধারক বলবে যে C3 এর মধ্যে কি পরিমাণে শক্তি সঞ্চিত হয় সেটা বের করো, বা এই C3 ধারকের মধ্যে কি পরিমাণে চার্জ যায় সেটা বের করো। বুঝলাম, কোন ধারকের মধ্যে সঞ্চিত শক্তি বা কোন ধারকের চার্জ বের করতে বলা হয়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে পরের ম্যাথটা সেটা, উদ্দীপকে উল্লেখিত ধারক সমবায়ের জন্য প্রতিটি ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ, এই প্রত্যেকটা ধারকে কি পরিমাণে শক্তি সঞ্চয় হবে সেটা বের করতে বলছে। আর এই ম্যাথে বলা হচ্ছে চিত্র 1 ও চিত্র 2 এ C1 ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ, এই যে নির্দিষ্ট কোন ধারকে সঞ্চিত শক্তি বের করা, এই যে এই ধারকের সঞ্চিত শক্তি বের করতে বলছে, এবং এই ধারকের এইটার সঞ্চিত শক্তি। সো নির্দিষ্ট কোন ধারকের সঞ্চিত শক্তি বের করা, এটা অনেক 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 গুরুত্বপূর্ণ, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো? সো এই স্থির তড়িৎ থেকেও মোটামুটি তোমাকে 12টা টাইপের সিকিউ দিলাম, ইনশাল্লাহ এই 12টা টাইপের বাইরে তোমাকে এক্সট্রা করে নতুন করে কিছু পড়তে হবে না, এই 12টাই খুবই খুবই ভালো করে পড়বা। কেমন, এবং তো বলা হলো যে এগুলার চেয়েও আমাদের ডিটেইলস ক্লাস, এর চেয়ে এই সিকিউ গুলা তো করানো হয়েছেই, পাশাপাশি এর চেয়েও আরো এক্সট্রা অনেক প্রশ্ন করানো হয়েছে, আমাদের 14 ঘন্টার একটা ম্যারাথন দেওয়া হয়েছে ওই ক্লাসটাতে। তো এই ক্লাসটা করলে এগুলো ইজিলি ভাবে পারবা। ওই ক্লাসটাতে এই সিকিউ গুলা তো করানো হয়েছেই, এর পাশাপাশি আরো কিছু করা হয়েছে। কেমন, বর্তনী প্রবাহ মাত্রা আয়ের মান বের করতে হবে চলতরিৎ থেকে। এবার চলতরিৎ দেখবো, আমাদের বিভিন্ন বর্তনী দেওয়া থাকবে, সেগুলো থেকে আই বের করা, কারেন্ট বের করা, এগুলো খুবই সহজ। কেমন, এই যে বর্তনী থেকে আই বের করা, বর্তনী থেকে আই বের করা। ওকে ফাইন।
আমাদের কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। যে বলা হচ্ছে এখানে দেখো যে কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল দ্বারা আমরা কোনো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা কোন রোধের নির্দিষ্ট রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যায় সেটা বের করতে পারি। এই টাইপগুলো গুরুত্বপূর্ণ। কেমন, এই প্রশ্নে বলা হচ্ছে কে চাবি খোলা অবস্থায় আমাদের রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবা কে চাবি খোলা অবস্থায়। পরে বলা হচ্ছে কে চাবি অন অবস্থায় বর্তনীর কোন বাল্বটি বেশি তাপ শক্তি উৎপন্ন করবে বের করা। অর্থাৎ প্রথম বাল্বের তোমার আগে কারেন্ট বের করতে হবে, এই বাল্বের দুইটা বাল্বেরই কারেন্ট বের করতে হবে, দেন যার ক্ষমতা বেশি সে বেশি তাপ শক্তি উৎপন্ন করবে। বুঝলাম, আশা করছি এটা বেশি গুরুত্বপূর্ণ। কেমন, এরপরে বলা হচ্ছে পি এবং কিউ বিন্দুটির মাঝখানে একটা গ্যালভানোমিটার নগণ্য তার দ্বারা যুক্ত করলে কোন দিক হইতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। মানে পি থেকে কিউতে যদি একটা তার দ্বারা কানেক্ট করা হয় তবে কোন দিকে কারেন্ট যাবে কিভাবে বুঝবা। বেশি আমরা জানি সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়। সো পি বিন্দুর কারেন্ট বিভব বের করতে হবে, একই সাথে কিউ বিন্দুরও বিভব বের করতে হবে। এই টাইপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, যে বিভব বের করা, কোনো বিন্দুর বিভব বের করা, পি বিন্দুর বিভব কিউ বিন্দুর বিভব বের করতে হবে। পরেরটাতে বলা হচ্ছে এ বিন্দুতে বিভব কত, এই যে নির্দিষ্ট কোনো বিন্দুর বিভব বের করা, এটা একটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলতরিৎ থেকে যদি আমাকে বলতে চাও মোস্ট একটা কোশ্চেন বলেন যেটা আসার মতো, আমি বলবো কোনো বিন্দুর বিভব বের করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অথবা তোমাকে ওই যে কারেন্ট ডিভাইডার রুল দ্বারা কোনো, এইটা কারেন্ট ডিভাইডার রুল দ্বারা কোনো রোধের তুমি বিভব পার্থক্য বের করবা বা কারেন্ট বের করবা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারেন্ট ডিভাইডার রুল দ্বারা আমরা কারেন্ট বের করতে পারি কোনো রোধের, আর কারেন্ট বের করতে পারলে ভেহিক্যাল টু আরআই দ্বারা বিভব বের করতে পারি, তাই না। আয়ের মান বের করতে হবে। সাধারণ কঠিন সার্কিট কখনোই থাকবে না, সাধারণ সার্কিট থাকবে, সেগুলো থেকে আয়ের মান বের করতে হবে। কেমন, এই যে আট রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করতে হবে, যে এইরকম সার্কিট যদি দেওয়া থাকে তখন আমরা মেশ অ্যানালাইসিস করবো। মেশ কেমনে করতে হবে, তুমি যদি বইয়ের নিয়মে কিরশফ করতে চাও একদম বড় সড়ো ধরা খাবে এবং করতেও পারবে না বড় ম্যাথ আসলে। এই জন্য আমরা কি করব, মেশ অ্যানালাইসিস করব, কিন্তু কিরশফের মতো করে, যাতে টিচার না বুঝতে পারে। মেশ অ্যানালাইসিস করা খুবই সহজ, যে যতগুলো লুপ থাকবে সবগুলা লুপের মধ্যে জাস্ট ঘুরবো, শেষ। যে লুপটা কমন সেই লুপের মধ্যে দুইটা কারেন্ট দিব। ক্লাসে এটা খুব সুন্দর করে করাই দিছি, যাদের এগুলো নিয়ে প্রবলেম হয় তারা আমাদের ডিটেইলস ক্লাসও আছে চলতরিতের, মোটামুটি 3 ঘন্টার মতো এই ক্লাসটাও করতে পারো। অথবা এটা না করতে চাইলে যে ম্যারাথন দেওয়া আছে ম্যারাথন করলেও তোমার হবে। কেমন, এরকম নির্দিষ্ট পথে যদি একটি কোশ্চেন কঠিন হয় তবে এইটাই আসবে, একটা নির্দিষ্ট পথে তোমার কারেন্ট বের করতে বলবে বা তোমার এরকম লুপের তখন ব্যবহার করার প্রয়োজন হবে। ক্লিয়ার, লুপ ব্যবহার করার প্রয়োজন হবে, একটা নির্দিষ্ট পথে কারেন্ট বের করতে বলে, নাহলে এগুলোতে কারেন্ট কখনোই বের করতে পারবে না অ্যাজ ইউজুয়াল ভাবে। কেমন, এই টাইপটা একটু কঠিন, কোশ্চেন যদি কঠিন হয় তবে এই টাইপটাই কোশ্চেন হবে। সেম আমাদের লুপ ব্যবহার করে আমাদের কারেন্ট বের করতে হবে। 20 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারে কি পরিবর্তন প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে কিনা। যে এখানে 20 ওহম রোধ যদি কি বলতেছে যে তুমি সরাই নাও তবে এখানে অ্যামিটারে যে পরিমাণে কারেন্ট হবে সেটা তুমি প্রবাহ মাপতে পারবা কিনা ব্যাখ্যা করতে হবে, লিখতে মানে তোমার ম্যাথ করতে হবে। কেমন, তাই যে বর্তমানে এস এর মান কত, শান্টের মান বের করতে হবে। গ্যালভানোমিটার থেকে শান্টের মান, শান্টের রোধ, গ্যালভানোমিটারের মান, শান্টের কারেন্ট, এগুলো গুরুত্বপূর্ণ। ওই কয়টা করলে হবে চলতরিৎ থেকে। এবার দেখো ভৌত আলোক বিজ্ঞান থেকে কি করবা। ভৌত আলোক বিজ্ঞান থেকে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করা খুবই সহজ। এটা এরপরটা যে উদ্দীপকের চির দৈর্ঘ্য মধ্যবর্তী পর্দার দূরত্ব অর্ধেক করা হইলে ডোরা ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের অর্ধেক সমান হবে কিনা। ডোরার প্রস্থ বের করতে হবে, বর্তমান ডোরার প্রস্থ তুমি যদি চির দৈর্ঘ্য মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করো তার ডোরার প্রস্থের সমান হবে কিনা। সো ডোরার প্রস্থ বের করতে হবে। কেমন, ডিরেক্ট সূত্র বসানো, এটা খুবই সহজ। তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, x n = l lambda d by a, একদম ডিরেক্ট সূত্র, এই অধ্যায় থেকে পেঁচানোর কিছু নেই। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, ডিরেক্ট সূত্র। প্রথম ক্রম চরমগুলোর মধ্যবর্তী কৌণিক ব্যবধান বের করতে হবে, থিটার মান বের করতে হবে, sin θ = l lambda। রায়হানের ধারণা সঠিক ছিল কিনা, এগুলো খুবই সহজ, ডিরেক্ট সূত্র। কেমন, এই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এইটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা কি বলা হচ্ছে, পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচাপ তৈরি হবে। যে পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক, এখানে পথ পার্থক্য দেওয়া আছে। পরের ম্যাথে আমাদের দূরত্ব দেওয়া আছে, পরের ম্যাথে আমাদের কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দু দূরত্ব দেওয়া আছে, দুইটাই সেম ডিফারেন্স, সেম টাইপের ম্যাথ কিন্তু ডিফারেন্স ইনফো দেওয়া আছে। কেমন, প্রথমটাতে পথ পার্থক্য দেওয়া আছে আর পরেরটাতে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি এর দূরত্ব দেওয়া আছে, মানে এক্স এন এর মান দেওয়া আছে। দুটাতেই প্রশ্ন যে সেম, যে পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি গঠনমূলক ব্যতিচাপ তৈরি হবে, এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো, ওকে ফাইন। উদ্দীপকে উল্লেখিত বায়ু মাধ্যম না হয়ে অন্য মাধ্যমে, অর্থাৎ পরীক্ষাটা তুমি বায়ু মাধ্যমে না করে অন্য কোনো মাধ্যমে করলে সেম ধরনের ডোরার প্রস্থ বা তরঙ্গ দৈর্ঘ্য পাবা কিনা, এই রিলেটেড, এইটাও একটু গুরুত্বপূর্ণ।
ওকে ফাইন। সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব, চিরের বেদ বের করে, এগুলো কি ডিরেক্ট সূত্র, এগুলো ডিরেক্ট সূত্র। কেমন? এগুলো ডিরেক্ট সূত্র, এগুলো খুব ভালো করে পড়বা, নিজে নিজে একটু দেখবা তাইলেই বুঝতে পারবা, নিজে নিজে একটু দেখবা তাইলেই বুঝতে পারবা। আমাদের গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবকের ম্যাথও অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রেটিং ধ্রুবকের ম্যাথ যদি আসে অহবর্তন গ্রেটিং, সেইটা ভালো করে একটু দেখবা। কেমন? অহবর্তন গ্রেটিং এর ম্যাথ, এগুলো সূত্র আমাদের ভৌত আলোক বিজ্ঞানের ডিরেক্ট সূত্র আছে। ভৌত আলোক বিজ্ঞানে যে কয়টা ম্যাথ দেওয়া আছে এগুলো খুব ভালো করে দেখবা, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এরপর আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান আসো। জ্যামিতিক আলোক বিজ্ঞান প্রিজম থেকে আসার সম্ভাবনা 99%। প্রিজম নাইলে অনুবীক্ষণ যন্ত্র, তবে প্রিজম থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসে। প্রিজমের কি একটা সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, একটা কোশ্চেন তোমাকে বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ বের করো, পরে ন্যূনতম বিচ্যুতি অবস্থানের প্রথম তলে আপতন কোণ অথবা দ্বিতীয় তলে নির্গত কোণ কত সেটা বের করবা। 3 নাম্বার কোশ্চেনে ন্যূনতম বিচ্যুতি অবস্থানের প্রথম তলে প্রতিসরণ কোণ বা দ্বিতীয় তলে আপতন কোণের মান কত। 4 নাম্বার প্রথম তলে কৌণিক বিচ্যুতি কত। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা তোমার বেসিক, এবং এই টাইপটা করলে তুমি অনেক কিছু বুঝে ফেলতে পারবা। প্রিজমের ম্যাথগুলো খুবই সহজ, যাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান করা নাই তারা আমাদের চ্যানেলে দেখবা, 6 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে একদম ডিটেইলসে। তুমি কোনদিন জ্যামিতিক আলোক বিজ্ঞান না করলেও নো প্রবলেম, ক্লাসটা নির্দ্বিধায় করতে পারো। 2x এ করলে তোমার 3 ঘন্টায় শেষ হয়ে যাবে। তুমি আগে কোনদিন না করলেও ওই ক্লাসটা করার পর ইনশাল্লাহ ওই বস হয়ে যাইতে পারবা। কেমন? সো তারা ওই ক্লাসটা করতে পারবে। দেখো, প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি বের করা, প্রিজমের আপতন কোণ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি বের করতে বলতেছে। পরের কোশ্চেন, উদ্দীপকের আলোকে রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা। এই আলোটা প্রিজম থেকে আলো এখানে আপতিত হবে, হওয়ার পর সেটা আমাদের এসি পৃষ্ঠ দিয়ে বের হবে নাকি আবার ভিতরে প্রবেশ করবে, এটা বের করতে বলছে। মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি হয় তাহলে ভিতরে প্রবেশ করবে, আর যদি না হয় তাহলে বাইরে বের হবে, সেটা বের করে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? এই যে প্রিজম, এটা আমাদের এই যে ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে, প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক বের করতে বলতেছে। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত 3টি কোণের জন্য স্ব নির্গত কোণের মান সমান হবে কিনা ব্যাখ্যা করো। না, সমান হবে না। 3টা কোণ দেওয়া আছে 30, 45, 50, এদের আপতন কোণের জন্য নির্গমন কোণ সমান হবে কিনা এটা দেখাইতে বলতেছে। কেমন? তো প্রিজম থেকে এই টাইপগুলো ভালো করে করবা, তাইলেই হবে। 3টা টাইপ দিলাম, এই 3টা টাইপ করবা তাই। এরপর আসলে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করা। ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে, অথবা লেন্স থেকে তুমি যদি 1 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখো তবে বিম্ব কেমন হবে, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেন্স থেকে 1 মিটার দূরে কোনো বস্তুকে রাখার ফলে তোমার বিম্ব কেমন হবে, এই দূরত্বটা দেওয়া থাকবে। কেমন? বিম্বের আকৃতি এগুলো পারতে হবে, যে 50 সেন্টিমিটার দূরে রাখলে বিম্বের প্রতিবিম্ব কোথায় হবে, আকৃতি কেমন হবে, লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক বের করা, ডিরেক্ট এগুলো সূত্র। কেমন? তারপরে আমাদের উদ্দীপকে অন্যান্য শর্তাবলী ঠিক রেখে কি ব্যবস্থা নিলে লেন্সটির ক্ষমতা 1.5 করা যাবে কিনা, ক্ষমতা বের করা, ক্ষমতার সমবায় নির্ণয় করা, এগুলো গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনে বলা হচ্ছে লেন্সটির বক্রতার ব্যাসার্ধ বের করো, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে। তুল্য সমবায়ের ফোকাস দূরত্ব কত। তুল্য সমবায়ের ফোকাস দূরত্ব কি বলতো? তুল্য সমবায়ের ফোকাস দূরত্ব বের করতে হবে, এফ এর মান বের করতে হবে। তুল্য সমবায়ের ক্ষমতা কত, সেই ফোকাস দূরত্ব, ক্ষমতা বের করা, লেন্সের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। ফোকাস দূরত্ব, ক্ষমতা বের করা, বস্তু রাখলে কোথায় গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে। কেমন? এই দুটো জিনিস খুবই ভালো করে পড়বা, প্রিজম এবং লেন্স। প্রিজম এবং লেন্স এই টাইপগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসো যে আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং সরল অনুবীক্ষণ যন্ত্রের যে 3-4টা ম্যাথ দেওয়া আছে এগুলো করবা, তাইলেই হবে। এগুলো থেকে সাধারণত আসে না, তবে যদি আসে এই কোয়েশ্চেনটা থেকে ইনশাআল্লাহ আসবে। এই যে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। ছোট কোণাগুলোকে কত বড় দেখাচ্ছিল মানে বিবর্তন বের করতে হবে, পরে আকাশ দেখার জন্য কোন ফোকাসিংটা উত্তম হবে ব্যাখ্যা করো। এই কয়টা জিনিস দেখবা। এরপর আসা যে আধুনিক পদার্থ বিজ্ঞান, এই যে বয়স নির্ণয় করা, এই বয়স নির্ণয় করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? বয়স নির্ণয় করাটা কি বলতো অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদ্দীপকের তথ্য অনুযায়ী আমাদের কোনো গ্রহে কোনো ব্যক্তি বা কোনো প্রাণীকে আমরা পাঠাইতে চাই, তাহলে ওই প্রাণীটা ওই গ্রহে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা, জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা, এই টাইপটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বয়স নির্ণয়, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরাপদ অবস্থায় কোনো গ্রহে পৌঁছাতে পারবে কিনা, যেটা এখানে দেওয়া আছে। সেই দুটো ম্যাথ ভালো করে করবা। মাঠের ক্ষেত্রফল নির্ণয়, এরপরে ঘনত্ব, ঘনত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঘনত্ব, ঘনত্বও গুরুত্বপূর্ণ। কেমন? তারপরে শক্তি নির্ণয়, যে তোমার স্থির অবস্থায় শক্তি কত, মোট শক্তি কত, এবং গতিশীল অবস্থায় তোমার শক্তি কিভাবে বের করতে হয় সেই সূত্র, ডিরেক্ট সূত্র, এটাও ভালো করে পড়তে হবে। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি বের করো। 4000 অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলোক রশ্মি ধাতব খণ্ডটির উপর আপতিত হলে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া পাওয়া যাবে কি না। এই ফটো ইলেকট্রিক ক্রিয়া গুরুত্বপূর্ণ। যেমন ফটো ইলেকট্রিক ক্রিয়া পাবা কি না, তুমি কার্যপেক্ষকের চেয়ে বেশি শক্তি দ্বারা যদি আঘাত করো তবে ফটো ইলেকট্রিক ক্রিয়া পাবা, নাইলে পাবা না। সুজন কম্পাঙ্ক বের করতে হবে, গ্রাফ থেকে আসে।
গ্রাফ থেকেও আসতে পারে। সো গ্রাফের গুলো ভালো করে করবে একটু। সূচন কম্পাঙ্ক বের করতে বলছে ঘ নাম্বারে মিনাকে কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটোতলিটা বন্ধ করতে পারবে কিনা, মানে নিবৃত্ত বিভব প্রয়োগ করলে বন্ধ করতে পারবে, নাইলে পারবে না। এরপরে আসো তার আধুনিক পদার্থবিজ্ঞান, ওই কয়টা টাইপ ভালো করে অবশ্যই পড়বা। আর এর বাইরে কিছু পড়তে চাইলে পড়তে পারো, তবে যেই টাইপগুলো করাই দিলাম সেই টাইপগুলো খুব ভালো করে করবা এবং এইটা ইনশিওর করবা যে এই টাইপের কিছু আসলে যাতে তোমার মিস না যায়। তোমার 100টা জিনিস পড়ার প্রয়োজন নেই, তুমি এইটা ইনশিওর করো যে ভাই যেই টাইপ কটা পড়লাম এই টাইপ থেকে কোশ্চেন আসলে আমার মিসে যাবে না, তাইলেই হবে। বুঝছো? আচ্ছা, তোমাকে আমি মোটামুটি যে 50টা সিকিউ, প্রথম 50টা যদি করে যাইতে পারো মোটামুটি তুমি 4টার মতো ইজি বিজি ভাবে কোন পাবা। এরপরে বাকি অধ্যায়গুলো দেওয়া যে তোমার সিকিউর থাকার জন্য, কেমন? মোটামুটি আমি তোমাকে এখানে টোটাল কয়টা সিকিউর দিচ্ছি, যে তোমাকে টোটাল আমি 62টা টোটাল 62টা সিকিউ দিচ্ছি। ইনশাল্লাহ 62 সিকিউ যদি করে যাইতে পারো তবে 60টা ইজি বিজি ভাবে তো কমন পাবা। 60টা ইজি বিজি ভাবে কমন পাবা, 60টা না পাইলেও 6টা মিনিমাম। তো এই জন্য পরামর্শ থাকবে যে এই স্লাইডে যা যা আছে সবগুলা করে যাওয়ার জন্য, স্লাইডে যা যা আছে সবগুলা কি করার বলতো, করে যাওয়ার জন্য। কেমন? বুঝছো? ওকে, দেখো মৌলের গড়াই বের করতে হবে, ডিরেক্ট সূত্র। পরেরটা এটা গুরুত্বপূর্ণ যে 75% ক্ষয় হতে কত সময় লাগবে। 75% কোনো পরমাণুর ক্ষয় হয়ে যাইতে কত সময়, এই অধ্যায় থেকে কোশ্চেন আসে এবং এই একটাই টপিকস। এটা খুব ভালো করে পড়বা, এই পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই যে 85% ক্ষয় হতে কত সময় লাগবে, টি এর মান বের করা। কেমন? আগেরটাতে বলা হচ্ছে যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কতটুকু অবশিষ্ট পরমাণু থাকবে, মানে এন এর মান বের করা, এন এর মান বের করা এবং টি এর মান বের করা। সাধারণত এখান থেকে আসে যে কত সময় পর এতটুকু অবশিষ্ট থাকবে বা টি এর মানটা বের করা। কেমন? আর প্রশ্ন যদি কঠিন হয় তবে এটা রাজশাহীতে আসছিল, রাজশাহী না বরিশাল বোর্ডে আসছিল 24 সাল। এটা প্রশ্ন যদি কঠিন হয় এটা ভালো করে দেখবা। গ্রাফ থেকেও আসে, কেমন? গ্রাফ থেকেও আসে। সো এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে এবং এই অধ্যায় থেকে সহজ কয়েকটা এই একটাই টাইপ জাস্ট, সো এই টাইপটা ভালো করে বোঝার চেষ্টা করবো। কেমন? ওতে ঘুরাই পাচাই দিলে পারি, এটা ভালো করে পড়বা যে এই মৌলের গড়ায়ু, এই মৌল বিমৌল দেওয়া আছে, এর গড়ায়ু বের করতে হবে। পরের কোশ্চেন, এই মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগবে, বিমৌলের 60% ক্ষয় হতেও কি একই সময় লাগবে কিনা, এটা তোমার ব্যাখ্যা করতে বলছে। ওকে ফাইন। পরের কোশ্চেন, সামিয়া এবং স্নেহা হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে সক্ষম হবে কিনা, হিলিয়ামের ভর ত্রুটি বের করো। ভর ত্রুটি বের করতে হবে মানে ডেল এম এর মান বের করতে হবে, এবং হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে পারবে কিনা মানে কি আমাদের বন্ধন শক্তি ডেল এম সি স্কয়ার মান বের করতে হবে। বন্ধন শক্তির চেয়ে বেশি শক্তির দ্বারা আঘাত করলে ভাঙতে পারবে, নাহলে পারবে না। এই কোশ্চেনে বলতেছে ভাঙতে সক্ষম হবে কিনা, আমাদের মানে বন্ধন শক্তি বের করতে হবে, আর এই মাঝে ভর ডেল এম এর মান বের করতে হবে, তাই না? হ্যাঁ তাই। তাহলে এই কয়টা জিনিসই পড়বা পরমাণু মডেল থেকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেকে আমরা বাদ দিই। এখান থেকে কোশ্চেন হয়, প্রত্যেকবার হবে, সো এটা ভালো করে পড়বা। এরপর সেমি কোনটা থেকে কোশ্চেন যদি হয় ইনশাআল্লাহ যেই কয়টা টাইপ দিচ্ছি এর মধ্যে থেকে হবে, আর যদি কঠিন হয় ওদের থেকে পারা টাফ। তবে সহজ হইলে, স্ট্যান্ডার্ড হইলে এগুলোর বাইরে হবে না, সাধারণত এগুলো বারবার আসে। কেমন? প্রথম কোশ্চেন, ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণন নির্ণয় করা, মাত্র 3-4টা সূত্র আছে, 3টা সূত্র থেকে এই অধ্যায় একদম পানি পানি হয়ে যাবে তোমার। মাত্র 3-4টা সূত্র যদি করে যাইতে পারো এই অধ্যায় একদম ইজি, বুঝছো? সো যেই কয়টা আমাদের এইখানে দেওয়া আছে এগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টরে মাত্র 4-5টার মতো ম্যাথ দেওয়া আছে, 4-5টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সলভ বললাম তোমাদের ম্যারাথন কাছে তুমি পেয়ে যাবে। ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া যাবে কিনা, যদি আমাদের ভোল্টেজ গেইনের মান একের চেয়ে বড় হয় তবে বিবর্ধিত সংকেত পাওয়া যাবে, নাহলে যাবে না। আর প্রথম কোশ্চেনে প্রবাহ বিবর্ধন গুণক মানে কার মান, আলফার মান বের করতে বলতেছে। আর প্রবাহ বিবর্ধন মানে বা প্রবাহ বিবর্ধন লাভ মানে কার মান, বিটার মান। অ্যামিটারের প্রবাহ মানে এই এর মান বের করতে বলতেছে। পরের কোশ্চেনে বলতেছে ট্রানজিস্টর থেকে ক্ষমতা লাভ আমাদের 35,000 পাওয়া সম্ভব কিনা বের করো, মানে আমাদের ক্ষমতা লাভ বের করতে হবে, জাস্ট সূত্র ফালানো। বর্তনীর নিঃসারক প্রবাহের মান বের করতে হবে, মানে কি অ্যামিটার কারেন্ট বের করতে হবে। পরেরটা যে 100% ভোল্টেজ গেইন পাওয়া যাবে কিনা, ওই সেম টু সেম টাইপ। কেমন? সো তোমাকে আমি এই টোটাল আমি তোমাকে কত 64টা, এখানে আমাদের যদিও 66 পেজ আছে তবে মাঝখানে 2-3টা পেজ ফাঁকা ছিল, টোটাল তোমাকে 63 থেকে 64 টাইপের সিকিউ দিলাম। এই 63 থেকে 64টা যদি সিকিউ করে যাইতে পারো এবং এটা যদি ইনশিওর করতে পারো যে ভাই যে সিকিউ গুলা দিলেন এই টাইপ থেকে যাই আসুন না কেন আমি পারবো, এটা ইনশিওর করে যাবা ইনশাল্লাহ তোমার আর চিন্তা করতে হবে না ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে, ইজি বিজি ভাবে তুমি 50 মার্ক উঠে। আর এইটার স্লাইড কোথায় পাবা সেটা তোমাকে আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, এটার স্লাইড তুমি সেখান থেকে পেয়ে যাবা। এবং তুমি মাস্ট বি সলিউশনের জন্য আমাদের ম্যারাথন ক্লাসটা করতে পারো। এছাড়া কোনো অধ্যায় তোমার যদি আগে না করা থাকে, ভয়াবহ অবস্থা হয়, তো আমাদের ম্যারাথন ক্লাসটা করতে পারো, 100% ভাবে তোমার কভার হয়ে যাবে। ক্লাস ডিউরেশন 14 ঘন্টা পাবে, বুঝছি একদম ডিটেলসে সবকিছু পড়ানো হয়েছে ওই ক্লাসটাতে। এবং তোমরা এইরকম ভাবে সেকেন্ড ফিজিক্স ফার্স্ট পার্টের
50টা সিকিউ চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং আমাদের ম্যারাথন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা তোমাদের ম্যারাথন ক্লাসগুলো দিব। তো ক্লাসগুলো কখন দেওয়া হবে এই সব আপডেট এবং তুমি ফ্রি গাইডলাইন এবং মেন্টরশিপের জন্য আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ডিরেক্ট জয়েন হয়ে যে ওইখানে সকল আপডেট তুমি পেয়ে যাবা। সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।